দেড় যুগ আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫০-এরও বেশি কর্মী কাজ করছেন। ক্লায়েন্ট তালিকায় আছে দেশি বিদেশি প্রায় ২০০টি প্রতিষ্ঠান। বলছি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা দেশের প্রথম প্রতিষ্ঠান অ্যানালাইজেনের কথা। সাফল্যের স্বীকৃতি হিসাবে দেশে বিদেশে অর্জন করেছেন শতাধিক পুরস্কার। আজ সারা বাংলা প্রেজেন্টস ভেঞ্চার টু ভিক্টরির এই পর্বে আমাদের সঙ্গে আছেন অ্যানালাইজেনের দ্য ম্যান অফ স্টিল ডক্টর রিসালাত সিদ্দিক। ২০১৫ সাল থেকে অ্যানালাইজেনের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ আমরা শুনব তার ও অ্যানালাইজেনের গল্প। আপনাকে স্বাগতম ভেঞ্চার টু ভিক্টরির এই পর্বে। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, আমি ভালো আছি। সবার আগে একটু আপনার সম্পর্কে জানতে চাই, আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা। আমার নাম ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিক। জন্ম আমার ঢাকাতেই বড় হওয়া, বাট আমার দেশের বাড়ি বরিশাল। আর আমাদের যদি বলি আমার পড়ালেখার বিষয়গুলো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমি মনে হয় বাংলাদেশের সবগুলো পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সৌভাগ্য আমার হয়েছে কোনো না কোনোভাবে। সেটা হচ্ছে আমি প্রথমে পড়ালেখা করেছি হচ্ছে YWCA নার্সারি স্কুলে, তারপরে সেন্ট জোসেফ স্কুলে ক্লাস 3 থেকে 6 পর্যন্ত পড়ার পরে ক্লাস 7-এ ক্যাডেট কলেজে চলে যাই। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ি। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে SSC কমপ্লিট করার পরে আমি চলে আসি। আসার পরে এখানে ঢাকা শহরে ঢাকা কলেজে 1 মাস পড়ি। এরপরে নটরডেম কলেজ থেকে আসলে আমার ফাইনালি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা হয়। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমার সবসময় স্বপ্ন ছিল হচ্ছে কি আমেরিকাতে যাব। সো টেকনোলজি নিয়ে পড়ালেখা করব, টেকনোলজি নিয়ে কাজ করব, ওই চিন্তা ভাবনা থেকে। কিন্তু আমরা আসলে ওই 2001 সালের 9/11-এর ওই ব্যাচ, ওই সময় যখন টুইন টাওয়ারের সিচুয়েশনটা ঘটার পরে আসলে পারিবারিকভাবে বা সব কিছু মিলিয়ে একটা চিন্তা ভাবনা করা হলো যে না, এই সময় আসলে আমেরিকা যাওয়াটা আসলে কোনোভাবেই একটা রিস্ক নেওয়ার মতন একটা নিরাপদ হবে না। তো তখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 5 সেমিস্টার পড়ার পরে ওই সময়তেই মানে পরের বছর জাস্ট আউট অফ হুইম ঢাকা ইউনিভার্সিটির IBA-তে পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটির IBA-তে চান্স পেয়ে যাই পরের বছর। চান্স পেয়ে যাওয়ার পরে 2 সেমিস্টার আমি আসলে নর্থ সাউথে 2 সেমিস্টার কম্পিউটার সায়েন্স এবং ঢাকা ইউনিভার্সিটিতে IBA-তে 2 সেমিস্টার BBA একসাথে কন্টিনিউ করার একটা দুঃসাহস দেখাই। কিন্তু যেটা হয় ক্লাসের রুটিন মিলাতে পারতাম, কিন্তু পরীক্ষার টাইম যেগুলো আসলে স্যাররা যখন যে পরীক্ষার স্কেডিউলগুলো মিলাতে পারি নাই, সেই কারণে আর পরে পড়া হয় নাই। কিন্তু যেটা হয়েছিল কম্পিউটার সায়েন্স তখন আসলে পড়াটা আর কন্টিনিউ করি নাই। পুরো সময়টা জুড়েই তো আর আপনি পড়াশোনার ভিতরেই ছিলেন না, ক্যারিয়ারেও নিশ্চয়ই ঢুকে গিয়েছেন। তো প্রথমে কিভাবে শুরু করেছিলেন, চাকরি নাকি ব্যবসা দিয়ে শুরু? আমার শুরুটা চাকরি দিয়ে। চাকরিটাও ওই একই জিনিস, ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে যেটা হয় ক্যাম্পাস থেকে রিক্রুট করে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি। তো ঢাকা ইউনিভার্সিটির IBA থেকেই সরাসরি আমি ইউনিভার্সিটির ওই যে ওরা যে রিক্রুটমেন্ট প্রসেসটা করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড মাল্টিন্যাশনাল কোম্পানি, ওইটাতে সরাসরি ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে রিক্রুটেড হয়ে যাই। তো যদি বলি তখন ক্যারিয়ারের শুরুটা ছিল হচ্ছে ইউনিলিভারে শুরু করছি, করার পরে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ছিলাম। যে জন্য বললাম যে আমার ইচ্ছা ছিল যে কিছুদিন কাজ শিখে আমি বের হব, এবং ইচ্ছাটা এরকম একটা ইচ্ছা যে আমি একজন উদ্যোক্তা হব, সাথে শিক্ষক হব। সো আমার চিন্তাটা ছিল দুইটা একসাথে করার। যেটা হয়েছিল ইউনিলিভারে থাকতে, আমি ইউনিলিভারে চাকরি করে ফেলেছি প্রায় 7.5 বছর। চেষ্টা ছিল না যে এতদিন থাকবো, কিন্তু ইউনিলিভারে যেটা আমার সৌভাগ্য বলবো যে এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি যতবার চিন্তা করেছি কোনোভাবে যে বের হয়ে অন্য কিছু করব বা অন্য কিছুতে যাব, ততবারই হয় আমাকে প্রমোশন দিয়েছে অথবা আমাকে কোনো না কোনো বিদেশে পোস্টিং দিয়েছে। এবং আমি ইউনিলিভারের ইতিহাসে প্রথম যে সিঙ্গাপুরে ইউনিলিভারের একটা গ্লোবাল টিমে এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেডে সিঙ্গাপুরে মার্কেটিং টিম থেকে প্রথম মানুষ যে পোস্টিং নিয়ে আসলে ওখানে কাজে যায়। এটা কত সালে? এটা 2010-এর শেষ থেকে 11 পর্যন্ত আমি ওখানে ছিলাম। এরপরে ফিরে এসে আবার ইউনিলিভার বাংলাদেশে জয়েন করি। বাংলাদেশে জয়েন করার পরেও আমার চাকরি ছাড়াটাও হয়, আরেকটা মাল্টিন্যাশনাল থেকে আসলে একটা বড় জব অফার পাই। যখন আমি ওই জব অফারটা পাই তখন আমার বাবা বললো যে তুমি 7.5 বছরে তোমাকে পারি নাই আমরা এই চাকরি থেকে তুমি আসতে, তুমি এইবার আর চাকরি আরেকটা জয়েন করার দরকার নাই, তুমি ব্যবসায় আসো। তো আমাদের ব্যবসার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের মেইনলি আমরা ইনফ্রাস্ট্রাকচার কনসাল্টিং এবং আইটির কনসাল্টিং নিয়ে আমরা কাজ করতাম। ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, আমাদের দুটো খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট সলিউশন আছে ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেডের ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রান্তি প্রথম দিককার কোর ব্যাংকিং সলিউশন ক্রান্তি ব্যাংক বানিয়েছে, যেটা দিয়ে আসলে আমাদের একটা ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিং চলেছে প্রায় 2017 পর্যন্ত। আর এছাড়া আমাদের একটা
বাংলাদেশ থেকে প্রথম 2016 সালে বাংলাদেশ থেকে পার্টিসিপেট করে ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড এবং আমার যে আরেকটা কোম্পানি অ্যানালাইজন বাংলাদেশ লিমিটেড দুটো মিলে আমাদের হার্ডওয়্যারটা তৈরি করা ক্রান্তির আইওটি সলিউশনটা আর সফটওয়্যারটা তৈরি করা অ্যানালাইজনের, এই দুটো মিলে আমরা বাংলাদেশ থেকে প্রথম এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে মেরিট অ্যাওয়ার্ড পাই তাইওয়ানে। উদ্যোক্তা যাত্রা শুরু মূলত ক্রান্তি থেকে। দুইটা জার্নি একসাথেই শুরু। আচ্ছা, এটার বলি, সো ওই সময় আমাকে বাবা বললো যে তাহলে তুমি ব্যবসায় আসো। এখন আমাদের যে বিজনেসটা, এই বিজনেসটাতে তো আইটি টেকনোলজি রিলেটেড বিজনেস, আর আমি এতদিন কাজ করে আসছি মার্কেটিংয়ের জায়গায়, তো আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে আসলে এই দুটোর একটা ব্লেন্ড হওয়া সম্ভব। তো ইন্টারেস্টিংলি ইউনিলিভারে থাকাকালীনই আমি অ্যানালাইজনের ক্লায়েন্ট ছিলাম। সো অ্যানালাইজনের সহপ্রতিষ্ঠাতা আমার সহপ্রতিষ্ঠাতা হচ্ছে সুমিত সাহা, ও বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। ও এবং ওর আরেক ফ্রেন্ড রিদওয়ান হাফিজ, ওরা দুইজন মিলে আসলে বুয়েটেই ওরা শুরু করে, বুয়েটের ডর্ম রুম থেকে আসলে অ্যানালাইজনের যাত্রা শুরু। আর সফটওয়্যার বানাতে বানাতে 2010-এ প্রথম অ্যানালাইজন শুরু করে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসেস দেওয়া। ওই 10-এ যখন থেকে দেয়, 10-এর শেষ 11-র শেষে আমি ফিরে আসলাম দেশে। ওই সময় ইউনিলিভারের সাথে অ্যানালাইজনের একটা পরিচিতি ঘটে। আমাদের একটা গ্লোবাল ব্র্যান্ড ডাভ, অনেকেই চিনেন, সেই ব্র্যান্ডটার একটা ক্যাম্পেইন করার জন্য যে মানুষজন যাতে হেয়ার স্টাইল চেক করতে পারে, এটা করার জন্য একটা ফেসবুক অ্যাপ দরকার ছিল। ওটা খুঁজতে গিয়ে তখন অ্যানালাইজনের সাথে প্রথম পরিচয়। এরপরে প্রায় 3 বছর বিভিন্ন প্রজেক্টে আসলে ক্লায়েন্ট হিসেবে অ্যানালাইজনের সাথে কাজ করা হয়েছে। যখন আমি আসলে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে ঠিক আছে, আমি আর ওই আরেকটা যে চাকরি পেলাম ওখানে জয়েন করব না, আমি বিজনেসে আসব, তখন আমি চিন্তাটা করি যে না, আমি অ্যানালাইজনের সাথে একটু আলাপ করে দেখি যে এখানে আমি আসলে ওদের সাথে যুক্ত হতে পারি কিনা আরেকজন উদ্যোক্তা হিসাবে, একজন অংশীদার হিসাবে। তখন আমাদের আসলে যেটা হয়, ব্যাটে বলে ক্লিক করা যেটাকে বলে, যে অ্যাডভার্টাইজিং এবং টেকনোলজির ব্লেন্ড করার মতনই কিন্তু একটা অর্গানাইজেশন অ্যানালাইজন। বাংলাদেশে প্রথম ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন মানুষ ফেসবুক, ইউটিউব এগুলোতে বিজ্ঞাপন দেওয়ার কোনো ব্যবস্থাই যখন বাংলাদেশে ছিল না, তখনও কন্টেন্ট পোস্ট করে যে টাইপের মার্কেটিং হতো, ফেসবুকে বিভিন্ন গেম তৈরি হতো, ফেসবুকে বিভিন্ন অ্যাপ দিয়ে মানুষজন বিভিন্ন খেলাধুলা বা কোনো ধরনের কুইজে পার্টিসিপেশন করতো। 2013-14 না, 2000, আমি বলছি 10-11-র কথা। তখনই ওই সময়ের থেকেই কিন্তু এটা শুরু অ্যানালাইজনের যাত্রাটা। আর 13-14-তে তো আমার সাথেই কিছু না কিছু কাজ হচ্ছে। অ্যানালাইজন তখন ক্লোজ আপ ওয়ানের মার্কেটিংয়ের কাজ করে ফেলেছে, লাক্স সুপারস্টারের সাথে যোগ হয়ে কিছু কাজ করে ফেলেছে। তো তখন আমি আসলে যুক্ত হলাম। ওই সময় আমার খুব এক্সাইটমেন্টের ব্যাপারটাই ছিল, আমার এই বিজনেসটাতে আসার কারণটাই ছিল যেখানে আসলে মার্কেটিংয়ের নেক্সট লেভেলটা হবে। তখনও পর্যন্ত, এমনকি আমরা তো এখনও জানি অনেক ক্ষেত্রেই মানুষ এখনও ট্রেডিশনাল মার্কেটিং বাট ওইটাকে প্রায়োরিটাইজ করে। হ্যাঁ, টেলিভিশনে একটা কমার্শিয়াল লাগবে, বিলবোর্ড লাগবে, বিভিন্ন জিনিস লাগবে, কিন্তু আমরা যেটা টেকনোলজি বেসড মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্টটা বলি, এইটা তো আসলে একটা সায়েন্স। আমার যদি চিন্তা করতে হয়, অ্যানালাইজন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, আমরা তো মার্কেটিংকে সাধারণত একটু আর্ট বলে অভ্যস্ত, অ্যানালাইজন আসলে সেই আর্টটার মধ্যে সায়েন্স আনছে। এবং এই কাজের মধ্যে যেগুলো আসে সেটা হচ্ছে অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের পার্টটা তো আছেই। আমরা অ্যাডভার্টাইজিং টেকনোলজি সলিউশন বানাই, আমরা মার্কেটিং টেকনোলজি সলিউশন বানাই। এছাড়াও আমাদের বেশ লার্জ স্কেল আমরা অনেকগুলো আমাদের ইআরপি সলিউশন বানিয়েছি। আমাদের বানানো সলিউশন দিয়ে আসলে বিএটির, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সেলস সিস্টেমটা, যেটা দিয়ে সারা বাংলাদেশে বিক্রিবাট্টা চালায়, যে অ্যাপ দিয়ে, সেটা বানিয়েছিল অ্যানালাইজন। ইউনিলিভারের মতন একটা কোম্পানির জন্য আমরা বানিয়েছি হচ্ছে, ওরা যত রুরাল লেভেলে অ্যাক্টিভেশন করে, মানুষকে পণ্য ব্যবহার করা শিখায়, ওখানে যত বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার কাজ করে, তাদের পুরো ট্র্যাকিং মেকানিজম, তাদের পুরো নলেজের যে ম্যাটেরিয়ালগুলো শেয়ারিং, এগুলো সবগুলো হয় হচ্ছে গিয়ে আমাদের বানানো একটা প্ল্যাটফর্ম দিয়ে। ওইটাই হচ্ছে আমাদের বানানো কমজেন প্ল্যাটফর্মের মতন। ওটা হচ্ছে অ্যাক্টিভাইজেন দিয়ে আমাদের এটা হয়। আর কমজেন দিয়ে হচ্ছে আমাদের এই কমার্সের কাজটা হয়। আর লিসেনাইজেন হচ্ছে চ্যাটবট সলিউশন। এরকম আমাদের আরও সলিউশন আছে। আর আমাদের সবচেয়ে বড় ইআরপিটা হচ্ছে, এখন আমরা ফিনটেক একটা সলিউশন বানিয়েছি, মাইক্রোজেন। এটা দিয়ে আসলে লার্জ স্কেল যে কোনো, আমরা যে এনজিও বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বলি, এরা তাদের ফুল কোর ব্যাংকিং, তাদের পুরো মাইক্রো ফাইন্যান্সের ফিল্ড লেভেলের অপারেশন, একদম মাঠ পর্যায়ে গ্রাম থেকে কাজ করে, এগুলো পুরোটা করে ফেলতে পারে। আচ্ছা, তো আপনাদের অ্যানালাইজনে বর্তমানে দেশি বিদেশি কর্মী সংখ্যা কত আছে? আমাদের শুধু যদি বলি, বাংলাদেশে আমাদের প্রায় 100-এর বেশি মানুষ কাজ করে। এছাড়াও আমাদের স্টেশন অফিসের মতন আছে ইন সিঙ্গাপুর এবং ইন মায়ানমার। এবং এখানে কিন্তু আমরা ওখানকার লোকাল এমপ্লয়ি
যারা লোকাল একদম আছে, লোকালি আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি সলিউশন এবং আপনার ডিজিটাল মার্কেটিং সলিউশন বিভিন্ন ক্লায়েন্টকে দেই। এই কাজগুলোর সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখন পর্যন্ত আমরা সিঙ্গাপুর, মিয়ানমার এবং কানাডার থ্রুতে আমরা প্রায় 13টা দেশে এখন পর্যন্ত আর না হলেও 200-র বেশি ক্লায়েন্টকে আমরা টেকনোলজি সলিউশন এবং অ্যাডভার্টাইজিং সলিউশন দুটোরই একটা ব্লেন্ডেড সলিউশন আমরা প্রোভাইড করেছি। আপনার এই কাজটি আপনি আসলে কতখানি উপভোগ করেন? যদি এই উত্তরটা দিতে যাই, আমি বলবো যে মানুষ যখন আসলে তার পছন্দের কাজটা করে তখন ওটাকে আর কাজ মনে হয় না। আমাদের কাছে আসলে ব্যাপারটা ওরকম। অ্যানালাইজেনে আপনি মানে আমার পরিচিতি দিতে গিয়ে দেখেছেন যে আমার টাইটেলটা হচ্ছে দ্য ম্যান অফ স্টিল। আমাদের অ্যানালাইজেনের কালচারটা হচ্ছে এটা একটা ফ্ল্যাট অর্গানাইজেশনাল কালচার। এখানে কারো কোনো, আমরা যেভাবে বলি, কোনো বস সাবঅর্ডিনেট নাই। এখানে মেন্টর এবং মেন্টি কাজ করে। এবং আমাদের প্রত্যেকের টাইটেলটা সিলেক্ট হয় হচ্ছে গিয়ে প্রত্যেককেই এসে কিছুদিন সে কাজ করার পরে সে তার পছন্দের 2-3টা অপশন বলে যে আমি এই 3টা যে কোনো টাইটেল আমি নিতে চাই, কারণ আমার ক্যারেক্টারিস্টিক্স এই টাইটেলটা বা এই সুপার হিরো বা এই ক্যারেক্টার। তখন ওখান থেকে তার সাথে যদি আমরাও আসলে একই মতামত পোষণ করি তখন তার জন্য ওই ক্যারেক্টারটা চয়েস করা হয়, সুযোগ দেওয়া হয়। আপনি ম্যান অফ স্টিল এরকম আমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারবেন? যেমন আমার কো-ফাউন্ডার সুমিত, আমার যে পার্টনার, ওর টাইটেলটা হচ্ছে দ্য রেইন মেকার। দ্য রেইন মেকার শব্দটার মানে হচ্ছে যে আসলে বৃষ্টি বানায়, যে আসলে সব তৈরি করে। ও যেহেতু টেকনোলজির পুরো সলিউশনগুলোর বানানোর কাজগুলো করে, এজন্য হচ্ছে রেইন মেকার। এছাড়া আমাদের এখানে লোকি আছে, আমাদের এখানে ব্ল্যাক প্যান্থার আছে, সো সব সুপার হিরো ক্যারেক্টার আছে না। জেনারেলি আমরা যেটা দেখে অভ্যস্ত অর্গানাইজেশনের মধ্যে, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার হব, ম্যানেজার থেকে ডিরেক্টর হব, কোনো এই যে হয় কি আমাদের একটা র্যাট রেসের মধ্যে থাকি সারাক্ষণ যে আমি হয়তো অমুক মানুষটাকে রিপ্লেস করব বা তার জায়গাটাতে যাব। তো আমাদের এখানে যেহেতু আমরা একটা কমপ্লিটলি নতুন ইন্ডাস্ট্রিতে আমরা পায়োনিয়ার ছিলাম, আমরা যখন এই অ্যাডভার্টাইজিং এবং টেকনোলজির ব্লেন্ড নিয়ে কাজ শুরু করি, আমাদের তো স্কোপ অনেক। আজকে যে কোনো মুহূর্তে একটা যে কোনো ছেলে মেয়ে জয়েন করে আজকে কাজের করতে করতে সে আসলে তার স্কোপটা বড় করে নিয়ে বলতে পারে যে আমি এটার সাথে এই কাজটাও করব। তাকে কিন্তু আর ওই যে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই গ্রেডগুলোর মধ্য দিয়ে থাকতে হয় না, সে লিমিটেড হতে হয় না। সো আমাদের এই যে র্যাঙ্কিং রেটিং সিস্টেম, এটার মধ্যে না লিমিটেড থেকে সে আসলে তার রোল এক্সপ্যানশন হয়, সে প্রমোশন হয় না। যে কারণে আমরা আসলে এই এনভায়রনমেন্টটাতে সবাই যে কোনো ক্রিয়েটিভ টেকনোলজি সলিউশন তৈরিতে, মানে এমনিতে টেকনোলজি শুনলে তো মনে হয় খুব কমপ্লিকেটেড না, মনে হয় যে একটা কি জানি করতে হবে, কিন্তু ইন্টারেস্টিং বিট হচ্ছে এটার মধ্যে যে কী পরিমাণ ক্রিয়েটিভিটি এবং থট প্রসেস প্রয়োজন, যেটা থাকলেই একমাত্র পসিবল ভালো কাজ করা। সো ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে পেরেছি বলেই বোধহয় হয়তো আসলে যে অ্যানালিজনে কাজ করতে অনেক ভালো লাগে। ডিজিটাল মার্কেটিংয়ে কেউ যদি স্টার্ট আপ শুরু করতে চায়, তার কারিগরি দক্ষতা ছাড়াও আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমাদের কিন্তু আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যেখানে আসলে আমাদের যে টিপিক্যাল একাডেমিক এডুকেশন বা দক্ষতার ওই জায়গাগুলো আসলে না খুব বেশি সামনে কাজে আসবে না। আমাদের এখন আমিও বলি, আমার বড় ছেলে সে স্কুলে পড়ছে, তাকে আমি বলি আসলে এখন প্রোগ্রামিং, পাইথন, কোডিং আর প্রোগ্রামিং এগুলো নিয়ে একটু কাজ করতে। এটার কারণ হচ্ছে কি, কিছুদিন পরে এই জিনিসগুলো ওদের লাইফের একটা রেগুলার ব্যাপার হয়ে যাবে, ওদের আসলে এগুলো ছাড়া জীবন চলবে না। আর এই বলেন যে কারিগরি দক্ষতার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে যে আমার আসলে যেই লাইনের কাজগুলো করব সেটা নিয়ে নলেজ ইজ অ্যাবাউন্ড, এখন অ্যাভেলেবল ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে নলেজ আছে। ওই স্কিলগুলো দরকার, বই পুঁথিগত বিদ্যার চেয়ে আসলে এখন এই স্কিলগুলো খুব জরুরি। আর কেউ যখন এই ধরনের বিজনেসটাতে আসতে যাবে, একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন যে ব্র্যান্ড করতে পারাটা, মানে নিজের বিজনেসটাকে ব্র্যান্ড করতে পারার দক্ষতা খুব জরুরি। আর অর্গানাইজেশন চালানোর জন্য মানুষ খুঁজে বের করতে হবে নিজের আশেপাশে যারা আসলে আমার চেয়ে বেশি দক্ষ। নিজেকে সারাউন্ড করতে হবে নিজের থেকে বেশি স্মার্ট মানুষ দিয়ে, যাতে আসলে অর্গানাইজেশনের মধ্যে ওই কালচারটা কন্টিনিউয়াস আসতে থাকে। সোজা কথা, অফিস করতে গেলে কারিগরি দক্ষতার বাইরে সাথে থাকা লাগবে রাইট কাইন্ড অফ পিপল ইন দ্য টিম, যেই মানুষগুলো আপনাকে আসলে এগিয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, এই ধরনের ব্যবসায় ব্যাংক লোন পাওয়ার সুবিধা কেমন? দেখুন, আমাদের একটা দুঃখজনক সত্যি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে যে কোনো পলিসি বা যা তৈরি হয়, যখন আমাদের ব্যবসায়িক পলিসিগুলো তৈরি হয়, এখনো পণ্য কেন্দ্রিক তৈরি হয়, সেবা কেন্দ্রিক না। তো তাতে কি দাঁড়ায়, আমাদের ধরেন ব্যাংকিংয়েও আমাদের কাছে এসে খুঁজে যে তোমার অফিস কি তোমার নিজের জমি, তুমি আমার কাছে এটা বন্ধক দাও তাহলে আমি তোমাকে এটা দিব। তোমার কি ফ্যাক্টরি? তো আমার নাই,
আমি তো মেশিন দিয়ে কোনো পণ্য বানাচ্ছি না যেটা আসলে বন্ধক রাখতে পারবো কোনো একটা লোন নেওয়ার জন্য। আমরা তো কমপ্লিট নলেজ বেসড একটা ইন্ডাস্ট্রি, এবং এই নলেজ ইকোনমির জন্য আমাদের ব্যাংকিং সিস্টেমের প্রসেসেসগুলো এখন ওইভাবে বিল্ড না। যে কারণে যেটা হয়, আমরা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আমরা যেই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করি, এইটার ভিত্তিতে একটা সময় অর্গানাইজেশন বড় হয়ে গেলে তারপরে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু পজিটিভ এটা পাই, কিন্তু লোন বা টাকাটা তো দরকার আসলে একটা স্টার্টিংয়ে। এখানে আমরা একটু পিছিয়ে যাই অন্যান্য দেশ থেকে। অন্যান্য দেশে এই পলিসিগুলো এত স্ট্রং, যে পলিসিগুলোর কারণে অনেক স্টার্ট আপ, আপনি যদি একটু নাম তো সবাই জানি, ফেসবুক, গুগল, এগুলোর দিকে তাকান, এরা কত দ্রুত ফান্ডিং পায়, এবং এই ফান্ডিংয়ের রিটার্ন মানুষ 30 বছরে খোঁজে এক একজন ইনভেস্টার। আর আমাদের তো নগদ রিটার্ন খোঁজার অভ্যাসটা খুব বেশি। সো এই কারণে আসলে আমাদের মানে আমার যেটা করতে হয়েছে, একটা সময় আমি বেসিস আমাদের যে ITS এর যে অ্যাসোসিয়েশন, এটার মধ্যে যুক্ত হয়েছি। একটা পর্যায়ে এই ITS বেস যে ডিজিটাল মার্কেটিং সেবা দেই, এইটা যে অ্যাডভার্টাইজিং থেকে আলাদা, এটার পলিসি আলাদা, এটার একটা সংজ্ঞায়ন হওয়া উচিত। এই ডিজিটাল মার্কেটিংয়ের কোনো ডেফিনিশনই ছিল না আমাদের কোনো ট্যাক্সের বইয়ে, কোনো বইয়ে। এইটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তারপরে একটা ট্যাক্স রিলেটেড পলিসি তৈরি করতে পেরেছি, যেখানে আমরা অ্যাকচুয়ালি প্রায় 7.63% ট্যাক্সের বেনিফিট আমরা আমাদের সেক্টরের জন্য আনতে পেরেছি। কিন্তু এখনও আসলে না, ওই যে বললাম যে এই যে ব্যাংক লোন বা এগুলোর জন্য যে আমরা একটা রাইট প্রসেস তৈরি করে দেওয়া, যে কোনো একটা স্টার্ট আপ ওই আদলে যদি তাকে নিজেকে সাজিয়ে নিয়ে যেতে পারে, তারা লোন পাবে, তারা সাপোর্ট পাবে, এই জাতীয় কাজগুলো এখনো আমাদের করানো বাকি। আচ্ছা, এই পর্যায়ে আনার চ্যালেঞ্জগুলো কি ছিল, এবং এই পর্যায়ে এসে আপনার নিজেকে কতখানি সফল মনে হয়? চ্যালেঞ্জ তো অফকোর্স প্রতিদিন এখনও ফেস করছি। আমরা মাত্রই আলাপের মধ্যেই আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জেস, আমাদের প্রসেসগত চ্যালেঞ্জেস, এবং দেখুন আমি আজকে চ্যালেঞ্জের থেকেও বলি যেগুলো, এগুলো হচ্ছে আমাদের জন্য অপরচুনিটি। যেখানে যখন কোনো কিছু থাকে না, তখনই কিন্তু আসলে তৈরি হয় সুযোগ বেশি। আমার যদি এটা, আমরা যেটাকে বলি, এটা কিন্তু একটা ব্লু ওশেন ইন্ডাস্ট্রি। এখানে অনেক অপরচুনিটি ITS-এ, আমাদের IT-তে, কিন্তু একটা জিনিস আমাদের করতে হবে, কোনোভাবেই ITর চিপ ডেস্টিনেশন হওয়া যাবে না। সফলতার কাছে ধারেও এখনও পর্যন্ত পৌঁছায় নাই। আমার কাছে মনে হয় আমাদের অনেক কাজ করা এখনও বাকি, অনেক দূর করা সম্ভব, এবং এই বাংলাদেশের রিসোর্স বাংলাদেশের মানুষ দিয়েই করা পসিবল। আমাদের এখন খালি দরকার হচ্ছে রাইট কাইন্ড অফ পলিসি চেঞ্জেস, আমাদের দরকার হচ্ছে রাইট কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি, যেমন ধরুন সামনে যুদ্ধ হবে দুই রকম। একটা হচ্ছে ডেটা কম্প্রেশন, মানে আমরা যেই পরিমাণ ডেটা জেনারেট করছি এটা তো কোথাও রাখতে হবে। অলরেডি কিন্তু আমেরিকার মতন দেশগুলোতে ধানি জমি কেটে ডেটা সেন্টার হচ্ছে। সো আমাদের এরকম কোয়ালিটি ডেটা সেন্টার আমাদের প্রয়োজন, যেখানে আসলে আমাদের এই ডেটাগুলো আমরা রাখবো। আর এটা যদি হয় হার্ডওয়্যার সাইডের যুদ্ধ, সফট সাইডের যুদ্ধটা হবে হচ্ছে ইনফরমেশন ওয়ার। যে ইনফরমেশন নিয়ে যত অ্যানালিসিস, যত অ্যানালিটিক্স, এবং ওইটার উপর দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বেসড, আমরা তো এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, আমরা কিন্তু অলরেডি আপনার 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে প্রবেশ করে ফেলেছি। হিউম্যান মেশিন কোলাবোরেশন কিন্তু শুরু হয়ে গেছে। সো ওই যুগের জন্য আমাদের রেডিনেসটা দরকার। ওই যুগের যদি আমরা আসলে যাওয়ার রেডিনেসটা তৈরি করতে পারি, তাহলে আসলে। আর তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ কি থাকবে? তরুণ উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ থাকবে, বা আমার কাছে মনে হয়েছে যে আমার কিছুদিন চাকরি করে নেওয়াটা আমার জন্য খুব ভালো ছিল। অন্য একটা জায়গায় কাজ করলে এবং একটা রাইট লিডারের কাছ থেকে আসলে গ্রুমিংটা হলে, আমি যেটা বলছিলাম, আমাদের কিন্তু পুঁথিগত বিদ্যার থেকে বেশি এই স্কিলগুলো প্রয়োজন। কারিগরি শিক্ষা এবং নেটওয়ার্কিং, এবং এই যে নিজের আশপাশের রাইট মানুষগুলোকে নিতে পারার ক্ষমতা। সো ওই জিনিসগুলো তৈরি করার জন্য কিছু দিন চাকরি করে নেওয়া উচিত, অ্যান্ড তারপরে আসলে উদ্যোগ তৈরি করা উচিত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লার্নিং শেয়ার করা উচিত। কারণ ওই যে নলেজটা না ছড়িয়ে দিলে বাড়ে, নিজেরটাও বাড়ে। আমি শেয়ার না করলে ইন্ডাস্ট্রি বড় হয় না। ওই যে একজন আরেকজন একটু নিয়ে নেওয়া হলো আরেকজনের ভাগেরটা, কিন্তু আসলে ভালো কাজটা হয় না, ইন্ডাস্ট্রি বড় হয় না। ইন্ডাস্ট্রি বড় করার কাজগুলো হচ্ছে এগুলো, যেই কাজগুলো উদ্যোক্তাদের করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে এসে কথা বলার জন্য। থ্যাংক ইউ।